নমস্কার, আমি রিপা। এক আকাশ গল্প চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের আমার লেখা একটি রহস্যময় ভূতের গল্প শোনাব। শুরু করছি আজকের গল্প। আজকের গল্পের নাম প্রতিশোধ। স্কুলে অনেক ছেলেমেয়েদের মধ্যে আবির ছিল খুব ভালো, বিনয়ী একটা ছেলে। শুধু ব্যবহারের দিক দিয়ে নয়, পড়াশোনাতেও খুব ভালো ছেলে ছিল আবির। তাদের বাড়ি কলকাতাতেই। বাড়িতে বাবা, মা আর আবির। মাধ্যমিকের পর আবির যখন ক্লাস 11-এ পড়ছে, তখন ওদের স্কুলে রুহি নামে একটি মেয়ে ভর্তি হয়। যেহেতু রুহির বাবার বদলির চাকরি, তাই ছোট থেকেই তাকে বাবা মায়ের সাথে বিভিন্ন শহরে গিয়ে মানিয়ে নিতে হয়। এবার দিল্লি থেকে চলে আসতে হয়েছে কলকাতায়। রুহিও খুব মেধাবী ছিল, কিন্তু যেটা সবচেয়ে বেশি আকর্ষণীয় ছিল সেটা হলো রুহির রূপ। অসম্ভব সুন্দরী রুহির দিকে ক্লাসের সবাই তাকিয়ে থাকত। ব্যতিক্রম কিছু হলো না আবিরের ক্ষেত্রেও। আর সবার মতো আবিরও মুগ্ধ হয়ে তাকিয়ে থাকত রুহির দিকে। ধীরে ধীরে আবির রুহিকে এতটাই পছন্দ করতে লাগলো যে আবির বুঝতেই পারত সে রুহিকে ভালোবেসে ফেলেছে। দেখতে দেখতে 2 বছর কেটে গেল। স্কুলের গণ্ডি পেরিয়ে তারা কলেজে পা রাখল। একই কলেজ হওয়াতে একে অপরের সাথে রোজই দেখা হতো। এবার একদিন সাহস করে রুহিকে নিজের মনের কথা বলেই ফেলল আবির। 3 বছর ধরে প্রেম পর্ব চলার পর আবির তার মনের মানুষটিকে বাড়ি নিয়ে এলো বাবা মায়ের সাথে দেখা করাতে। খুবই ধনী পরিবারের ছেলে ছিল আবির। কলকাতার বুকে অনেক বড় রেস্টুরেন্ট ছিল তাদের। স্বপ্নের মতো দিন কাটছিল আবিরের। হঠাৎ আবিরের মা অসুস্থ হয়ে পড়েন এবং তার পাশাপাশি কিছু কারণবশত তাদের রেস্টুরেন্টের ব্যবসাতেও অনেক ক্ষতি হতে আরম্ভ করল। এক এক করে তাদের বাড়ি গাড়ি সব বিক্রি হয়ে গেল। এই পরিস্থিতিতে কোনো রকমে একটা চাকরি জোগাড় করল আর মা বাবাকে নিয়ে ছোট একটি ফ্ল্যাটে এসে উঠল আবির। তবে এই দুর্দিনে একটা কথা ভেবেই আবিরের ভালো লাগতো যে এই কঠিন পরিস্থিতিতেও রুহি ঠিক তার পাশে আছে। 5 দিন হয় রুহি শিলিগুড়িতে তার মাসির বাড়ি বেড়াতে গেছে। হঠাৎ আবিরের মনে পড়ল রুহি তো যাওয়ার পর থেকে আর ফোন করেনি। তাহলে কি ও কোনো প্রবলেমে পড়ল? সাথে সাথেই ফোন করতে গিয়ে দেখে ফোন বন্ধ বলছে। আবিরের খুব চিন্তা হয় তার ভালোবাসার মানুষটার জন্য। অফিস থেকে কোনো রকমে 2 দিনের ছুটি নিয়ে সে রওনা হয় শিলিগুড়ির উদ্দেশ্যে। রুহির মাসির বাড়ির ঠিকানাটা তার জানাই ছিল। লোকজনকে জিজ্ঞাসাবাদ করে যখন শেষ পর্যন্ত রুহির মাসির বাড়ির সামনে গিয়ে আবির দাঁড়ালো, বাড়িটা আলোয় ঝলমল করছিল। অনেক লোকের সাজগোজ দেখে বোঝাই যাচ্ছে যে এখানে কোনো অনুষ্ঠান হচ্ছে। আরও কিছুটা এগিয়ে গিয়ে আবির দেখল সুন্দর একটি ছাদনা তলায় বর কনে পাশাপাশি বসে আছে এবং সিঁদুর দান পর্ব চলছে। কিন্তু লোকের ভিড়ে ভালো করে কিছু দেখতেই পাচ্ছে না। এখানে কাউকে চেনেও না আবির।
তাই বুঝতে পারছে না কাকে রুহির কথা জিজ্ঞেস করবে। তখন সে সিদ্ধান্ত নিল এত ভিড়ের মধ্যে না দাঁড়িয়ে বাড়ির বাইরে গিয়ে অপেক্ষা করার। অনেকক্ষণ অপেক্ষা করার পর আবির ঠিক করল আর দেরি করা চলে না, রুহির কথা কাউকে না কাউকে জিজ্ঞেস করতেই হবে। আবার বিয়েবাড়ির ভেতরে গিয়ে বরকনেকে দেখতে পেয়ে পেছন থেকে আবির বলল, এক্সকিউজ মি, রুহি কোথায় আছে বলতে পারেন? কথাটা শোনা মাত্রই নতুন বউ যেই ঘুরে তাকিয়েছে, আবির যেন একটা ধাক্কায় কয়েক পা পেছনে সরে গেল। দেখল নতুন বউ আর কেউ নয়, তার রুহি। নিজের চোখকে আবির বিশ্বাস করতে পারল না। রুহির বর শুভ তাকে জিজ্ঞেস করল, আপনি চেনেন রুহিকে? আবির কিছু বলার আগেই রুহি বলে উঠল, আমি তো ওনাকে চিনি না, কোনোদিন দেখিও নি। কে বলুন তো আপনি? চোখে জল নিয়ে নিজেকে সামলে আবির বলল, সরি, ভুল জায়গায় এসে পড়েছি। আবির গেট দিয়ে বেরোতে যাবে, ঠিক সেই সময় পেছন থেকে খুব চেনা গলায় কেউ যেন বলে উঠল, দাঁড়াও। রুহি আবিরের সামনে এসে দাঁড়াল। অসহায় ছেলেটির দিকে তাকিয়ে রুহি বলল, তোমার সাহস তো কম নয়, কলকাতা থেকে শিলিগুড়ি চলে এসেছ? আবির শুধু একটাই কথা বলল, প্রতারণা করার কি খুব দরকার ছিল? তখন নতুন কোণে বলল, তুমি কি ভেবেছিলে গো আমি তোমাকে বিয়ে করব? একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে সে বলল, শোনো আবির, রুহি কোনো ভিখারিকে বিয়ে করে না। প্রতারিত আবির দিশেহারা হয়ে ট্রেনে উঠে পড়ল গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে। ট্রেনের দরজার কাছে দাঁড়িয়ে সব সুখকর স্মৃতি রোমন্থন করতে লাগল। আর মনে পড়ল অসুস্থ মা বলেছিল রুহিকে যেন অবশ্যই সাথে করে নিয়ে কলকাতায় ফিরি। সবকিছু ভাবতে ভাবতেই হঠাৎ আবিরের খুব মাথা ঘুরতে আরম্ভ করল, আর চোখের পলকেই দ্রুত গতিতে ছুটে যাওয়া ট্রেন থেকে সে পড়ে গেল। পরদিন সকালে আবিরের ছবি দিয়ে খবরের কাগজে দুর্ঘটনাটির কথা প্রকাশ পেল। রুহির স্বামী শুভর চোখে পড়ল খবরটি। তবে সহমর্মিতা জানিয়ে রুহি বলল, বেচারা, কাউকে খুঁজতে এসে অকালে প্রাণটা হারালো। দেখতে দেখতে 1 বছর কেটে গেল। হঠাৎ একদিন রুহি শ্বশুরবাড়িতে শুভর বন্ধু রাহুল এলো দেখা করতে। আমেরিকায় এক বড় কোম্পানির মালিক রাহুল, তবে সে ছেলে শিলিগুড়ির। এখানেই তাদের 2টো বাড়ি, একটা তার পৈতৃক বাড়ি, আর একটা রাহুলের নিজের বাংলো, যেটা রয়েছে শিলিগুড়ি শহরের একটু বাইরে। শুভর থেকেও বড়লোক রাহুলকে দেখে লোভে চোখটা জল করে উঠল রুহির। বলাই বাহুল্য, অল্প কিছুদিনের মধ্যেই নিজের রূপের জালে বশ করে নিল রাহুলকে। যেদিন শুভ সবটা জানতে পারল, সেদিন শুধু একটাই কথা বলল, আজ বুঝতে পারছি 1 বছর আগে আবিরের রুহি তুমিই ছিলে, যাকে খুঁজতে আবির কলকাতা থেকে এখানে এসেছিল। সেদিন আবির প্রতারিত হয়েছিল, আজ আমি হলাম। এত লোভ তোমার? উত্তরে রুহি বলেছিল, হয়তো, বলেই একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে সুটকেস নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। যখন বাংলোর সামনে এসে দাঁড়ালো রুহি, এত বড় এত সুন্দর বাংলো দেখে
সে তো ভাবতেই পারছে না যে এখন থেকে সে রাহুলের সঙ্গে এখানেই থাকবে। কয়েকদিন মোটামুটি ভালোই কাটল রুহির। একদিন রাত্রে রাহুলের ফিরতে দেরি হচ্ছে দেখে রুহি ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ নিচের দরজা খোলার আওয়াজে রুহির ঘুম ভেঙে গেল। বুঝতে পারল রাহুল এসেছে। তাড়াতাড়ি করে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো, কিন্তু নিচে এসে দেখল দরজা তো বন্ধ, নিচে তো কেউ নেই। ব্যাপারটায় একটু অবাক হলো ঠিকই, কিন্তু গুরুত্ব না দিয়ে রুহি দোতলায় উঠে গেল। দোতলায় নিজের ঘরে ঢুকতে যাবে, তখনই আরও ঘাবড়ে গেল। দেখল রাহুল তো ঘরেই। তাড়াতাড়ি করে রাহুলকে জিজ্ঞেস করল, তুমি কখন এলে? রাহুল বলল, এই তো কিছুক্ষণ আগে। ঘরে এসে দেখলাম তুমি ঘুমোচ্ছ, তাই আর ডাকিনি। সোজা বাথরুমে ঢুকেছিলাম ফ্রেশ হতে, বেরিয়ে দেখছি তুমি ঘরে নেই। এর মধ্যেই আবার তুমি কোথায় গিয়েছিলে? উত্তরে রুহি বলল, কোথায় আবার? কোথাও না। নিজের মনের ভুল ভেবে পুরো ব্যাপারটা এড়িয়ে গেল রুহি। পরের দিন সকাল থেকেই পুরো বাড়িতে রুহি একটা পচা দুর্গন্ধ পাচ্ছিল। সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও কোথা থেকে পচা গন্ধ আসছে বুঝতে পারল না। রাহুলকে বলাতে সে বলল, কই, আমি তো কোনো পচা গন্ধ পাচ্ছি না। তখন রুহি একটু ঘাবড়ে গেল, বুঝতে পারল না তার সাথে এগুলো কি হচ্ছে। আবারও পাত্তা না দিয়ে এড়িয়ে গেল রুহি। পরদিন সন্ধেবেলা ছাদে গিয়ে দেখল রাহুল একপাশে চুপচাপ দাঁড়িয়ে আছে। পেছন থেকে যেই রাহুল বলে ডাক দিয়েছে, সাথে সাথে ছাদের আরেক পাশ থেকে রাহুল সাড়া দিয়ে বলল, হ্যাঁ বলো। রুহি পেছন দিকে তাকিয়ে দেখল রাহুল ছাদের আরেক পাশে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। রুহির শরীর দিয়ে যেন বিদ্যুৎ খেলে গেল। রুহির মনে হলো, রাহুল এখানে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে তো ছাদের ও প্রান্তে কে দাঁড়িয়ে আছে? মনে হওয়ার সাথে সাথেই ঘাড় গড়িয়ে দেখল কেউ নেই। তখন একটু চেঁচিয়ে রাহুলকে বলল, তুমি এখানে তো সামনে ওখানে কে দাঁড়িয়েছিল? একথা শুনে রাহুল বলল, কে ওখানে? কেউ নেই। তোমার কি মাথা খারাপ হলো রুহি? কি আবল তাবল বকছ? কিন্তু এবার সত্যিই তার ভয় হচ্ছিল। নিজের ভয়ের কথা কোনোভাবেই রাহুলকে বলতে পারল না। দুদিন পর রুহির মোবাইলে একটা ফোন এলো। নম্বরটা চেনা, শুভ ফোন করেছে। ফোনটা রিসিভ করার পর রুহি বুঝতে পারল শুভ ডিভোর্সের ব্যাপারে কথা বলার জন্য ফোন করেছে। মিনিট দুয়ে কথা বলার পর হঠাৎ রুহি শুনতে পায় ফোনের মধ্যে আরও একজনের গলা, মনে হচ্ছে কোনো পুরুষের গলা। শুভর কাছে জিজ্ঞেস করল, তোমার সাথে কি অন্য কেউ আছে? শুভ বলল, কই না তো, কেউ নেই আমার সাথে। তখন রুহি মনে মনে ভাবল, তাহলে কি ক্রস কানেকশন হচ্ছে? ডিভোর্সের কথা বলার পর শুভ বলে ফেলল, শোনো রুহি, তুমি একটা দুশ্চরিত্রা মহিলা, তুমি ঠগ, তুমি প্রতারক। রুহি শুভর কথায় ক্ষেপে গিয়ে পাল্টা জবাব দিতে যাবে, ঠিক তখনই সেই পুরুষালী কণ্ঠস্বর বলে উঠল, প্রতারক, হাই প্রতারক, টাকা চাই তোর? কত টাকা, কত টাকা চাই? বলে সে ফোনের মধ্যে অট্টহাসি দিয়ে উঠল। সাথে সাথে রুহি চিৎকার করে ফোনটা হাত থেকে ফেলে দিল। রুহির চিৎকারে একতলা থেকে রাহুল ছুটে এলো। এসে দেখে রুহি ভয়ে ঠকঠক করে কাঁপছে। রাহুল জিজ্ঞেস করাতে কোনো রকমে রুহি বলল, আবির, ওটা আবিরের গলা। আবিরের গলা বলতে বলতেই রুহি জ্ঞান হারিয়ে ফেলল। চোখে মুখে জলের ঝাপটা দেওয়াতে আস্তে আস্তে রুহির জ্ঞান ফিরে আসে। এই ঘটনার পর রুহি কেমন যেন পাল্টে যেতে থাকে। খায় না, ঘুমায় না, সবসময় সে ভয়ে গুটিয়ে থাকে। এইভাবে
আরও 2 দিন কাটার পর একদিন রাত্রিবেলা রাহুল রুহিকে বলে, তুমি শুয়ে পড়ো, আমি টিভি দেখছি, একটু পরে শোব। রুহিও কোনো কথা না বাড়িয়ে চুপচাপ শুতে চলে যায়। মিনিট 10 পরে রুহি বুঝতে পারল রাহুল আস্তে করে তার পাশে এসে শুল আর তার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। রুহি চোখ বন্ধ করে হাসি মুখে রাহুলের দিকে পাশ ফিরে তাকে জড়িয়ে ধরে বলল, রাহুল, এখানে আমি খুব ভয় পাচ্ছি, এখানে আর থাকবো না, প্লিজ এখান থেকে চলো। তখন রাহুল বলল, আচ্ছা রুহি, আবির কে গো? আবিরের নাম শুনতেই রুহি চমকে গিয়ে রাহুলের দিকে তাকাতেই দেখল রক্তশূন্য ফ্যাকাশে একটা মুখ আর মণিবিহীন পুরো সাদা 2টো চোখ রুহির দিকে তাকিয়ে বলছে, বলো রুহি, রাহুলকে বলো আমি আবির, তোমার আবির। এই দৃশ্য দেখেই বিভৎস চিৎকার করতে করতে রুহি ঘর থেকে বেরিয়ে আসে। তখন রুহির চিৎকার শুনে রাহুলও টিভির ঘর থেকে দৌড়ে আসে। রাহুলকে দেখেই আবিরের নাম নিতে নিতেই রুহি আবার অজ্ঞান হয়ে যায়। রুহির জ্ঞান ফেরার পর তাকে সান্ত্বনা দেওয়ার বদলে পাগল আখ্যা দিতে থাকে রাহুল। রুহির খুব অবাক লাগে রাহুলের ব্যবহার দেখে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো বারবার তার মুখে আবিরের নাম শোনার পরেও একবারও রাহুল এটা জানতে চাইল না যে আবির কে। রুহিও ভালো করেই বুঝতে পারছিল সে ক্রমশ পাগল হয়ে যাচ্ছে। তাই মাথা ঠান্ডা করে সে ভেবে দেখল রাহুলের এই বাংলোতে সে এসেছে দিন 15 হলো। এর মধ্যে পরপর এত কিছু ঘটেছে যে সে ভেবেই দেখেনি যে এত বড় বাংলোতে কোনো চাকর বাকর নেই কেন, এই বাড়িতে বাইরের কেউ আসে না কেন, এমনকি রাহুলের মা বাবাকে অবধি আসতে দেখেনি রুহি। এত কিছুর পরেও রাহুল তাকে এই বাড়ি থেকেও নিয়ে যাচ্ছে না। সবকিছু ভাবার পর রুহির মনে হলো, তাহলে কি রাহুল কোনো খারাপ ছেলে? রাহুল কি কোনো ক্রিমিনাল? এত কিছু ভাবতে ভাবতে শরীরটা খুব খারাপ লাগছিল রুহির। তাই সে শুয়ে পড়ল। নিজেকে খুব একা অসহায় লাগছিল রুহির। কিছুক্ষণ পর রাহুল বাড়ির বাইরে বেরিয়ে গেলে রুহি চিন্তা করে তাকে একাই এই বাড়ি থেকে পালাতে হবে। তখনই আলমারি খুলে ব্যাগ থেকে টাকা বের করতে গিয়ে দেখে তার কাছে যত ক্যাশ টাকা ছিল সব টাকাগুলোকে কে যেন ছিঁড়ে রেখেছে। ওই দেখে ভয়ে রুহি যেই ঘর থেকে পালাতে নিয়েছে সাথে সাথে ঘরের দরজাটা দরম করে বন্ধ হয়ে গেল আর বিকট এক অট্টহাসি সারা ঘর জুড়ে হতে লাগলো। রুহি এই বাড়ি থেকে পালাতে পারছে না বলে কেউ যেন খুব খুশি হচ্ছে। রুহি দোকান চেপে ঘরের এক কোনায় চুপ করে বসে থাকল। সেদিন রাত্রিবেলা রাহুল তার কাছে বসে বলল, সরি রুহি, সকালে তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছি। তোমাকে কালই এই বাড়ি থেকে নিয়ে যাব, বলো কোথায় যাবে? তখন রুহি একটু মনে সাহস নিয়ে বলল, কলকাতায় যাব মা বাবার কাছে। রাহুল বলল, ঠিক আছে, তোমায় কালই কলকাতা নিয়ে যাব, এখন শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে। মা বাবার কাছে যাওয়ার আনন্দে সেই রাতটা রুহি একটু নিশ্চিন্তে ঘুমোল। এদিকে পরের দিন শুভ যায় রাহুলদের বাড়ি রাহুলের বাবা মাকে সব কিছু জানানোর জন্য। রাহুলের বাবা দরজা খোলাতে শুভ বলল, নমস্কার কাকু, আমাকে চিনতে পারছেন? আমি শুভ, রাহুলের বন্ধু। কয়েক বছর আগে রাহুল যখন আমেরিকা থেকে এসেছিল ওর সাথে দেখা করতে এসেছিলাম। তখন ভদ্রলোক বললেন, হ্যাঁ মনে পড়েছে, এসো ভেতরে এসো। শুভ বলল, আপনি কি জানেন কাকু,
রাহুল আজ থেকে 3 মাস আগে আমার বাড়ি আসে। খুব খুশি হয়েছিলাম সেদিন। তারপর মাসখানেকের মধ্যেই সেই খুশি যন্ত্রণায় পরিণত হলো। রাহুল আর আমার স্ত্রী রুহি দুজনে মিলে আমার সাথে বিশ্বাসঘাতকতা করলো। 15-20 দিন হলো আমার স্ত্রী রুহি আমাকে ছেড়ে রাহুলের সাথে ওর বাংলোতে গিয়ে থাকছে। এতক্ষণ চুপ করে সবকিছু শোনার পর রাহুলের বাবা বললেন, শুভ, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কেন পাগলের প্রলাপ বকছ? তখন শুভ বলল, কেন কাকু, এ কথা বলছেন কেন? ভদ্রলোক বললেন, এসো, আমার সাথে উপরে এসো। ওনার সাথে রাহুলদের বাড়ির দোতলায় এসে শুভ যা দেখল তাতে শুভর যেন পায়ের তলা থেকে মাটি সরে গেল। শুভ দেখল রাহুলের একটা বিশাল ছবি দেওয়ালে টাঙানো, আর সেই ছবিতে মালা পরানো। তখন ভদ্রলোক বললেন, হ্যাঁ শুভ, এটাই সত্যি। রাহুল 1 বছর আগে আমেরিকাতেই কার অ্যাক্সিডেন্টে মারা গেছে। রাহুল শেষ দেশে এসেছিল 5 বছর আগে, তারপর সে আর দেশে আসেনি। তাহলে রাহুল কি করে? ভদ্রলোক কথাটা শেষ করতে পারলেন না। শুভ তার আগেই দৌড়ে ওই বাড়ি থেকে বেরিয়ে সোজা চলে আসলো রাহুলের বাংলোর সামনে। আসার পর শুভ যা দেখল তাতে শুভ নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। শুভ দেখল ওটা কোনো সাজানো গোছানো বাংলো নয়, জঙ্গলে ভরা পরিত্যক্ত একটা ভুতুড়ে বাংলো। বাংলোর পরিস্থিতি দেখেই বোঝা যাচ্ছে সেখানে কয়েক বছর ধরে কেউ আসেনি। শুভর মনে পড়ল, রোহি যে 15-20 দিন আগেও বলেছিল সে রাহুলের সাথে এই বাংলোতেই আছে। শুভর আর মাথা কাজ করছিল না। শুভর মন বলল, রোহি তার সাথে যত অন্যায় করুক না কেন, মানবিকতার খাতিরে হলেও তার উচিত রোহিকে বাঁচানো। তখন শুভ তাড়াতাড়ি করে রোহিকে ফোন করল। অনেকবার ফোনটা বাজার পর রোহি ফোনটা ধরল। শুভ হাঁপাতে হাঁপাতে বলল, রোহি, রোহি তুমি কোথায়? তখন রোহি খুব শান্ত গলায় বলল, আমি ট্রেনে বসে আছি, রাহুলের সঙ্গে কলকাতা যাচ্ছি। রোহি আরও বলল, শুভ, যদি পারো আমাকে ক্ষমা করে দিও। লোভে অন্ধ হয়ে তোমার আর আবিরের সাথে আমি অনেক বড় অন্যায় করেছি। কলকাতায় গিয়ে আবিরের মা বাবার কাছেও ক্ষমা চাইব। শুভ চেঁচিয়ে রোহিকে চুপ করিয়ে বলল, তোমার প্রাণ সংশয় আছে রোহি, এক্ষুনি ট্রেন থেকে নেমে পড়ো। একটু আগেই জানতে পেরেছি রাহুল 1 বছর আগে আমেরিকাতেই কার অ্যাক্সিডেন্টে মারা গেছে। শুভর কথা শুনে কি বলে চমকে দাঁড়িয়ে পড়ল রোহি। শুভ বলল, তোমার আমার কথা বিশ্বাস হচ্ছে না তো? ঠিক আছে, তোমাকে হোয়াটসঅ্যাপে রাহুলের বাংলোর ছবি পাঠাচ্ছি। বলেই শুভ ফোনটা কেটে দিল। রোহি ছবি দেখে ট্রেনের মধ্যেই ভয়ে আঁতকে উঠল। দেখল কোথায় সেই সুন্দর বাংলো, যা দেখে রোহি মুগ্ধ হয়েছিল। এটা তো একটা জঙ্গলে ভরা পরিত্যক্ত বাংলো। নিজের চোখেই সে বিশ্বাস করতে পারছিল না যে এই বাংলো থেকে সে কিছুক্ষণ আগে বেরিয়ে এসেছে। এ কিভাবে সম্ভব? ভাবতে ভাবতেই রোহি ট্রেনের দরজার কাছে চলে আসে নামবে বলে, কিন্তু ততক্ষণে ট্রেন ছেড়ে দিয়েছে। তখনই রোহি তার পেছনে রাহুলের গলা শুনতে পায়। রাহুল তাকে বলছে, কি করছো রোহি, পড়ে যাবে। কথাটা শোনা মাত্রই রোহি পেছনে ঘুরে দেখে কোথায় রাহুল। বিভৎস চেহারা নিয়ে তার সামনে দাঁড়িয়ে আছে আবির। সারা গায়ে রক্ত লাগা, গা থেকে চামড়া গলে পড়ছে, আর ভয়ঙ্কর সাদা 2 চোখ। আবির বলছে, হ্যাঁ রোহি, তুমি ঠিকই শুনেছ। তুমি এতদিন রাহুল বলে কারোর সাথে থাকতে না, তুমি আমার সাথেই থাকতে। যে মেয়ে
সবাইকে ঠকায়, আজ সে নিজেই ঠকে গেল। বলেই চামড়া গলার রক্ত মাখা বিভৎস হাত দিয়ে রুহির গলা টিপে ধরল আবির। রুহি চিৎকার করতে থাকলো, কিন্তু কি আশ্চর্য, ট্রেনের মধ্যে কেউ রুহি চিৎকার শুনতে পাচ্ছে না, কেউ যেন কিচ্ছু দেখতে পাচ্ছে না। আবির বলল, চিৎকার করে কোনো লাভ নেই রুহি, তোমার অন্তিম সময় চলে এসেছে। রুহি হাত জোর করে বলল, প্লিজ আবির, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আবির বলল, ক্ষমা? তুমি ক্ষমার অযোগ্য। জান রুহি, সামনে যে জায়গাটা আসছে, 1 বছর আগে সেখানে পড়েছিল আমার নিথর দেহটা। একটু পরে তোমার দেহটাও সেখানে পড়ে থাকবে। তারপর আমার মুক্তি হবে। আজ আমি তোমার প্রতারণার প্রতিশোধ নিলাম। বলেই একটা বিকট হাসি দিয়ে আবির বলল, গুড বাই রুহি। বলেই এক ধাক্কা দিয়ে রুহিকে চলন্ত ট্রেন থেকে ফেলে দিল। তারপরেই আবিরের আত্মাটা ধোঁয়ার কুণ্ডলী হয়ে ট্রেনের বাইরে বেরিয়ে গেল। পরের দিন সকালে খবরের কাগজে রোহিত ছবি দিয়ে দুর্ঘটনার কথাটা বের হলো। খবরটা শুভর চোখে পড়ল। ছবিটা দেখেই শুভর মনে পড়ল, 1 বছর আগে এই জায়গাতেই আবিরের দেহটা পড়েছিল না? তাহলে কি রুহির মৃত্যুটা ছিল আবিরের নেওয়া প্রতিশোধ?